তুই কি বলছিস এসব? আমি কিছুই বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি তোর কথাগুলোতে অনেক রহস্যে ভরপুর। ঠিক কি হয়েছিল বল আমাকে। এবার কিন্তু খুব ভয় করছে রে লাবু, খারাপ কিছু হয়নি তো তোর সাথে? তুই যা ভাবছিস সেরকম কিছু হয়নি আমার সাথে। তবে যদি তখন ওর কথা না শুনতাম তাহলে হয়তো হতে পারত। হতে পারত মানে? অবাক হয়ে যখন রাতুল দেখল কোনো কিছুতেই হৃদকে আমার পিছু ছাড়াতে পারছে না, আমাকে ধমকিয়ে ভয় দেখিয়ে উনাকে ইগনোর করালেও বরাবরের মতো আমার কাছ থেকে উনাকে দূরে সরাতে ব্যর্থ, তখন সবচেয়ে খারাপ পথটাই বেছে নিয়েছিল, যার জন্য আজ আমরা দুজন দুদিকে। তুই বিশ্বাস কর, রোজ আমি যা করেছি সব উনার ভালোর জন্যই করেছি। সেদিন নিজের বুকে পাথর চাপা দিয়ে উনাকে ফিরিয়ে দিয়েছিলাম আমি। ভেবেছিলাম সাময়িক কষ্ট পেলেও পৃথিবীতে তো থাকবেন আমার চোখের সামনে। দূর থেকে উনাকে জীবিত দেখে শান্তি পাব আমি। কি করেছিল রাতুল? এই লাবু বলনা কি হয়েছিল? সেদিন প্রতিদিনের মতো ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম আমি আর মনে মনে উনার জন্য। তখনই রাতুল এসে পাশে দাঁড়ালো আমার হাত ধরে রাস্তার ওপাশে নিয়ে দাঁড় করালো। কি হলো, আমাকে এভাবে টানতে টানতে এখানে নিয়ে আসলি কেন? অনেক প্রয়োজনীয় কিছু কথা আছে। শোন, আজকে আমার সাথে হৃদের সামনে যাবি তুই। গিয়ে বলবি তুই আমাকে ভালোবাসিস আর কখনো যেন তোর আশেপাশে ঘোরাফেরা না করে। কিছুতেই বলবো না আমি। কেন বলবো? আমি তোকে নই, হৃদকে ভালোবাসি। তাই যদি ভালোবাসি বলতেই হয় তাহলে হৃদকেই বলবো। অহোহো, রিয়েলি? মম। হু হা করে হেসে উঠে বলল, তাই নাকি? আজ যদি আমার কথা না শুনিস তাহলে প্রথমে এখানে তোকে রেপ করব, তারপর তোর হৃদকে এই পৃথিবী থেকে বিদায় করে দিব। ভাবিস না এগুলো আমার ফাঁকা আওয়াজ, সবগুলো কথাকেই বাস্তবায়ন করব আমি। তখন সমাজেও তোর জায়গা হবে না। এতে করে আমার কিছুই হবে না, কিন্তু সমাজ তোকে ছাড়বে না, ছুঁড়ে ফেলে দেবে অন্ধকার গহ্বরে। এখন বল, কি চাস তুই? তোর ইজ্জত আর হৃদের সুস্থ জীবন, নাকি দুজনেরই মরণ, কোনটা বল? আমার সাথে যা কিছু হোক না কেন হৃদের খারাপ চাইতে পারি না। না, আমি মানি না এসব। তুই হৃদের কিছুই করতে পারবি না, আর হৃদ থাকতে আমারও কোনো ক্ষতি করতে পারবি না তুই। অহোহো, রিয়েলি? দাঁড়া, তোকে একটা ভিডিও দেখাই। রাতুল কখনো কাঁচা কাজ করে না, এই দেখ তার প্রমাণ। ভিডিওটা দেখে আকাশ ভেঙে পড়ল আমার মাথায়। হৃদের পেছনে একজন বন্দুক হাতে সাথে সাথে হাঁটছে আর পেছনে থাকা লোকটা হাসছে। এটা দেখে খুব ভয় পেয়েছিলাম আমি। রাগী ফেস নিয়ে তাকালাম ওর দিকে। এটা কি ধরনের অসভ্যতা? ওর পেছনে লোক ফিট করেছিস কেন? এবার বল কি করবি? ও কিন্তু এদিকেই আসছে, যদি ওর সামনে আমাকে ভালোবাসিস না বলিস তাহলে এক্ষুনি মরে যাবে, ওর সাথে তুই হারাবি তোর। ডেবিল হাসি দিয়ে কোনো কিছু না ভেবেই বলে উঠলাম, আমি রাজি। কারণ তখন হৃদের জীবন আর আমার ইজ্জত দুইটাই বাঁচানো জরুরি ছিল আমার কাছে। তাই রাতুলকে নিয়ে এগিয়ে গেলাম রাস্তার দিকে। আমাকে একা রেখে একটু দূরে দাঁড়ালো রাতুল। যতই কষ্টই হোক না কেন আমার যেভাবেই হোক হৃদকে বাঁচাতে হবে। কিছুক্ষণ পর সত্যি উনাকে আসতে দেখলাম আমি। পেছনে একটা লোকও আছে, যার হাতে আছে রিভলভার। কিন্তু উনি কিছুই টের পাচ্ছেন না, একগুচ্ছ ফুল নিয়ে হেসে হেসে আমার দিকে এগিয়ে আসছেন উনি। হেই লাবিবা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? ভাবিনি আমি আজকে এসে তোমাকে পাব। সত্যি খুব লেট হয়ে গেছে। আচ্ছা চলো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব, অনেক কথা আছে তোমার সাথে। আসলে আমি আমার লাভারের জন্য ওয়েট করছি। ও আসলে চলে যাব।
এই লাবিবা, আজকে আমি খুব খুশি, তাই এরকম কোনো ফান করো না প্লিজ। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। বললাম তো আমি আমার লাভারের সাথে যাব, চলে যান আপনি। আর কখনো আমার সামনে আসবেন না। আপনাকে আর আমাকে একসাথে দেখলে রাতুলের সাথে আমার অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো প্লিজ গো নাও। লাবিবা, আর ইউ সিরিয়াস? ইয়েস, আই এম সিরিয়াস। রাতুল আমার লাভার, ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমি। কোনো কিছুর জন্য কখনো হারাতে চাই না। তাই বলছি ও আসার আগে চলে যান। না লাবিবা, আমি এটা বিশ্বাস করি না। আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো আর কাউকে নয়। যা বলছো সব মিথ্যা, তাই না? এই দেখ, এগুলো ফুল দেখিয়ে তোমার জন্য নিয়ে এসেছি আমি। শুধু তোমাকে নিজের অব্যক্ত মনের কথা বলবো বলে। আর তুমি কি না বলছো ভালোবাসো না? এই লাবিবাক, বলো না ভালোবাসি। আশ্চর্য, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? রাতুল থাকতে আপনাকে কেন বলবো ভালোবাসি? আমি ওকেই ভালোবাসি, আর যদি বলি তাহলে ওকেই বলবো। না, কিছুতেই না। আমাকে ছাড়া আর কাউকে বলতে পারো না তুমি। কারণ আমি জানি তুমি আমাকেই চাও, কারণ তোমার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি, তাহলে আজ কেন না বলছো বলো? তখনই আমাদের মধ্যে হাজির হলো রাতুল। এই ভাই, এইভাবে আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করছেন কেন? নাকি ভদ্রতার খোলসে আবদ্ধ চেহারার নিচে এটা আপনার পেশা? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার রাতুল। আমার নামে যা নয় তাই বলে যাচ্ছেন। আপনি জানেন আমি কে? লাবিবাহুফ রাতুল, তুই কেন শুধু শুধু এরকম খারাপ লোকের সাথে তর্কে জড়াচ্ছিস? বাদ দে, চল আমরা যাই। আর মিস্টার রিদ, শুনুন, আর কখনো আমার সামনে আসবেন না। আজকের পর থেকে আপনার মুখও দেখতে চাই না আমি। সত্যি বলছো তো? ঠিক আছে, তাই হবে। আজকের পর তোমার সামনে কোনোদিনও আসব না আমি। তবে জেনে রেখো, আজকে যেই কষ্ট আমাকে তুমি দিলে সেই কষ্ট তুমিও পাবে। একদিন এই মিথ্যা ভালোবাসা ঝেড়ে ফেলে আমাকে চাইবে তুমি, কিন্তু সেদিন আর পাবে না। তোমরা ভালো থেকো, অল দ্য বেস্ট। তার মানে এই জন্য এরপর তুই আর রাতুল একসাথে থাকতিস, গল্প করতিস? হুমম। ওই দিনেরও পর ওনাকে কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছিলাম না আমি। তখন রাতুল বলল ও নাকি উনাকে আটকে রেখেছে। আমিও বোকার মতো ওর কথা বিশ্বাস করে নিয়েছিলাম। ওর একটাই শর্ত ছিল, আমি যদি কিছুদিন ওর সাথে পুরো কলেজে মিথ্যা ভালোবাসার নাটক করি তাহলে উনাকে ছেড়ে দিবে। তাই ওর সাথে এমন ব্যবহার করি আমি। এত কিছু ঘটে গেল, অথচ আমাকে জানালি না কেন? চেয়েছিলাম জানাতে, কিন্তু ও বলেছিল যদি এ নিয়ে কাউকে কিছু বলি তাহলে হৃদকে মেরে ফেলবে, সেই ভয়ে কিছু বলিনি আমি। তারপর একদিন ওর অফিসে গিয়ে জানতে পারি ও ইউএসএ চলে গেছে। এরপর রাতুলের সাথে কথা বলি আর ঝগড়া হয় আমার। ওই দিনই ওর দাসত্ব ছেড়ে আসি আমি। আর এতে খুব ক্ষেপে যায় ও। তাই প্রথমে তোর উপর আর পরে রোদ ভাইয়ার উপর অ্যাটাক করে। আপাত দৃষ্টিতে রোদ ভাইয়ার উপর অ্যাটাকের জন্য আমি দায়ী না হলেও কোনো না কোনোভাবে আমিই দায়ী। এরপর সেদিন হসপিটালে হৃদকে দেখে চমকে উঠি আমি। কারণ উনাকে হৃদ হিসাবে চিনতাম, কিন্তু লাবিব হিসাবে নয়। আর সেদিনই জানতে পারি এই হৃদই তোর লাবিব ভাইয়া আর আমার হৃদ। তাহলে ভাইয়াকে কথাগুলো বুঝিয়ে বললি না কেন? বলতে চেয়েছিলাম কিন্তু শুনেনি। উল্টে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিলেন। সেদিন তো এটাও বলে দিয়েছেন আমি যেন উনার সামনে না আসি। এই রাতুল খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ জানতাম না আমি। ওর জন্য আমার লাবিব ভাইয়া এত কষ্ট পেয়েছে। জানিস কত কষ্ট পেয়েছে ও? তোকে অন্য কারো সাথে সহ্য করতে পারবে না বলে দেশ ছেড়ে চলে গিয়েছিল, এখন শুধু আমার জন্য ফিরে এসেছে। এবার আর কোথাও যেতে দেব না উনাকে আমি।
এখানেই রাখবো আর তোদের দুজনের সব ভুল বোঝাবুঝির অবসান হবে। আমার ভাইয়া নতুন করে বাঁচতে শিখবে। দেখ রোজ তুই জোর করাতে এসব বললাম তোকে, কিন্তু একটা কথা এ নিয়ে উনার সাথে কোনো কথা বলবি না তুই। সেটা আমি বুঝে নিব। আচ্ছা এসব বাদ দে, চল ভাইয়াকে দেখে আসি। তুই খুব লাকি রোজ, ভাইয়ার মতো কাউকে তোর লাইফে পেয়েছিস। লাবুর কথার পিঠে কোনো কথা বললাম না আমি, শুধু একটা হাসি দিলাম। আজ যা আমাকে বললি একদিন তুইও বলবি আমার ভাইয়াকে পেয়ে তুইও খুব লাকি। তুই যতই না করিস না কেন আমি তোদের সম্পর্ক ঠিক করবই করব। ভাইয়ার রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছি আমি। ভেতরে নিতু আপু আর ভাইয়া দুজনেই কথা বলছে, তাই কাবাব মে হাড্ডি না হয়ে কথাগুলো শোনার চেষ্টায় আছি আমি। তখনই বলে উঠল ভাইয়া, এই বুচি এভাবে আড়ি পেতে কথা না শুনে ঘরে এসে কথাগুলো শোন, ভালোভাবে শুনতে পারবি। ভাইয়ার কথায় চমকে উঠলাম আমি। বুঝল কি করে আমি এখানে? আমি তো কোনো আওয়াজ করিনি তাহলে। এত না ভেবে ভেতরে আয়। তোর উড়নার একটা অংশ দরজার সামনে দেখা যাচ্ছে। ধুর, এটাকে কে বলেছিল ওখানে যেতে আর আমাকে লজ্জা দিতে? তোর ও আমার সাথে শত্রুতা হুহ। উড়না সামলে ভিতরে ঢুকলাম আমি। নিতুসরোজ, ওখানে দাঁড়িয়ে ছিলিস কেন? রুমে আসলে সবাই মিলে আড্ডা দিতে পারতাম। কতক্ষণ দাঁড়িয়ে ছিলে কে জানে। পা ব্যথা করছে কি? নিতু, ওর পা ব্যথা করে না, কারণ আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আড়ি পাতার স্বভাব আজকের নয়, অনেক দিনের। তাই এগুলো অভ্যাস হয়ে গেছে বলে হেসে উঠল দুজনে। শয়তান কুমির ছানা, এভাবে আমায় অপমান করলি তো এর শোধ আমি তুলব, দেখে নিস। আসলে আমি এমনি এদিকে যাচ্ছিলাম, তাই তোদের হাসির আওয়াজ শুনে রুমেই আসছিলাম, কিন্তু কিছু একটার সাথে উড়না আটকে যায় আর ওটাকে ছাড়াতে দেরি হয়ে যাচ্ছিল, এই আর কি। অহোহ, তাই বল। আচ্ছা নিতু, তুমি আমাকে 1 কাপ কফি দিতে পারবে? আপু, কেন, আমিই নিয়ে আসছি। তোমরা গল্প করো, আমি তোকে নয় নিতুকে বলেছি। ঠিক আছে ভাইয়া, যাচ্ছি বলে আপু চলে গেল রুমের বাইরে। তুই নিতুর সাথে এত কথা বলিস কেন? আর কখনো ওর সাথে গল্প করবি না। 100 বার করব। কত সুন্দর করে কথা বলে, গলাটা শুনেছিস কত মধুর। উফ, মেয়েটার কথা বললে শুধু শুনতাই ইচ্ছা করে রে। আচ্ছা, তুই এরকম মিষ্টি সুরে কথা বলতে পারিস না। শাট আপ পপ। আর একটা কথাও বলবি না। আর যদি তোকে ওর সাথে ফুসুর ফাসুর করতে দেখি তাহলে তোকে আমি খুন করে ফেলব। কফি হাতে রুমে প্রবেশ করল আপু আর বলতে লাগল, কে কাকে খুন করার কথা হচ্ছে শুনি। কাউকে না বলে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলাম আমি। কুমির ছানা থাক তুই, তোর নিতুকে নিয়ে গেলাম আমি। আর তোর রুমে আসব না হুহ। নিজের রুমে একমনে বসে বসে ভেবে চলেছি আমি, ভাইয়া আর লাবুকে কি করে এক করা যায়। কিন্তু কোনো উপায়ই মাথায় আসছে না আমার। কি করব বুঝতেও পারছি না আমি। কুমির ছানার সাথে কথা বলতে গেলাম, কিন্তু উনি তো উনার নিতুকে নিয়ে বিজি, আমার কথা শোনার সময় কোথায় ওর। বিকালের পর থেকে এখন অবধি ভাইয়ার রুমে যাইনি আমি। ফুপ্পিকে দিয়ে সব পাঠিয়ে দিয়েছি। অবশ্য কুমির ছানা কয়েকবার ডেকেছে আমায়, কিন্তু তাতে কোনো রেসপন্স করিনি আমি। লাবিব ভাইয়াকে ফোন করে কালকে এখানে আসতে বলেছি আমি। সামনের সপ্তাহে ইউএসএ চলে যাওয়ার কথা উনার, কিন্তু উনাকে কিছুতেই যেতে দিতে পারি না আমি। কাল যে করেই হোক সব সত্যি ভাইয়াকে বলতেই হবে আমায়। আজকে ওই ভূতটাকে খুব মিস করছি আমি। সেদিন ভাইয়ার কষ্টে কতই না কষ্ট পাচ্ছিল সে, আর আজ যখন আমি এত কষ্ট পাচ্ছি তখন কোথায় আছে সে?
কই দেখতে পাই না তো। খুব তো বলেছিল অন্যায় দেখলে প্রতিবাদ না করে থাকতে পারে না, তাহলে আজ সে কোথায়? বিকালের পর থেকে বুচিকে হাজারবার ডেকেও আমার রুমে আনতে পারিনি আমি। নিতুর সাথে রাগ করে রুমে বসে আছে। আমিও হয়তো একটু বেশিই করে ফেলেছি ওর সাথে। তাতে কি, ও তো আমার সাথে বেশি করছে। এখন বুচিকে খুব দেখতে ইচ্ছা করছে আমার। আচ্ছা, একবার দেখে আসব। যাওয়াই যাক, আমি তো ওর পর নই, আজ না হয় কাল তো ওর আপন বড়ই হব। তাহলে ভেবে কাজ নেই, দেখেই আসি, নইলে আবার সারারাত না ঘুমিয়ে কাটাতে হবে। বুচির রুমে ওর বিছানার পাশে বসে আছি আমি। বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে ও। চাঁদের আলোয় কেমন মায়াবী হয়ে উঠছে ওর চেহারা। এই চেহারার মায় শত সহস্রবার ডুব দিতে চাই আমি। যে কেউ এই মায় ডুবে যাবে অনায়াসেই। আমিও ডুবে আছি এই মায়। আচ্ছা, এতদিন কেন ওকে এমন মায়াবী লাগতো না আমার কাছে? এটাও ঠিক, এমন চোখে আগে কখনো দেখিনি আমি। ওর মায়াবী মুখটা দেখে কে বলবে এই মেয়ে খাঁটি ঝগড়াটে, সারাদিন আমার সাথে ঝগড়া করে, কথা শোনায়, শাসন করে। কি নিষ্পাপ এই চেহারা, নিজেকে আটকানো দায় হয়ে পড়েছে আমার কাছে। তাই নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য ওর কপালে ঠোঁট ছুঁয়ে 1 মিনিটও সেখানে না দাঁড়িয়ে রুমে ফিরে গেলাম আমি। সকালে উঠে চোখ খুলতেই অবাক হলাম আমি। আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে রোদ ভাইয়া। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আমার। ফোন হাতে নিয়ে প্রায় 10টা বাজে এখন। ভাইয়াকে দেখে অবাক হলেও কোনো রিয়্যাক্ট করলাম না আমি। স্বাভাবিক নিয়মেই বিছানা থেকে নেমে ওয়াশরুমে হাঁটা ধরালাম। ভাইয়া কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে আরেক দফায় অবাক হলাম আমি। দরজার পাশে আমার সামনে দাঁড়িয়ে আছে ও। পথ ছাড়ছেই না, আমি যেদিকে যাচ্ছি ও সেই দিকেই যাচ্ছে, আর 32 দাঁত বের করে দাঁত কেলাচ্ছে। ওর এমন কাণ্ডে রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে আমার। আর কথা না বলে থাকতে পারলাম না আমি। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম, কি হলো, এভাবে আগে আগে হাঁটছিস কেন? আর পাগলের মতো দাঁতই বা কেলাচ্ছিস কেন? দেখতে পাচ্ছিস না আমি ওদিকে যেতে চাইছি, তাহলে বারবার পথ আটকে দাঁড়াচ্ছিস কেন? তোর গলা শোনার জন্য। যাক, আমি সফল। অবশ্য আরেকটা কারণও আছে। আজব। ভাইয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছি আমি। আমার এই কাকের মতো কণ্ঠ শোনার জন্য এসব করছিস, বিশ্বাস হচ্ছে না। আমার এই কাকের মতো কণ্ঠ না শুনে বরং আপুর কোকিলের মতো কণ্ঠ শোন, ভালো লাগবে। ধুর, তোকে একদিন একটা কথা বললে সেটা আজীবন মনের কোণে গেঁথে রেখে দিস কেন বলতো? কবে কিনা কি বলেছি তার জন্য এখনো রাগে ফুঁসছিস? আরে বাবা, নিতুর কণ্ঠ যতই কোকিলের মতো হোক না কেন, আমার তো তোর কাকের ডাকি বেশি ভালো লাগে, তাই ছুটে তোর কাছে এলাম। বের হ আমার রুম থেকে। এখনো নিতুর গুণকীর্তন করছিস? যা, ভাগ। আমার রুমে কখনো আসবি না। অবশ্যই আসব। গুণকীর্তন কখন করলাম? তুই নিতুর কথা তুললি তাই আমিও বলে ফেললাম, এতে আমার দোষ কোথায়? ইনোসেন্ট ভাব নিয়ে। না, তোর কোনো দোষ নাই। তোর মতো গুণধর ছেলে কোনো দোষ করতে পারে নাকি? দোষ সেটা তো আমার মতো পচা মেয়েরা করে। ঠোঁট উল্টে। সেটা অবশ্য ঠিকই বলেছিস। তোর মতো পচা মেয়েই সবসময় দোষ করে পড়ে আমার মতো ভালো ছেলেদের ঘাড়ে চাপায়। আচ্ছা, কালকে থেকে আমার রুমে যাসনি কেন? এমনি আমার ভালো লাগেনি তাই যাইনি। এখন তোর রুমে যা, আমি চেঞ্জ করব। কেন, কোথায়ও যাবি নাকি? তোর ভালো লাগেনি তাই যাসনি। আর তুই না গেলে আমারও যে ভালো লাগবে না সেটা বুঝিস না তুই?
কালকে থেকে কিছুই ভালো লাগছিল না আমার, তাই রাতে ছুটে তোর কাছে এসেছিলাম। কিন্তু ততক্ষণে তুই ঘুমিয়ে পড়েছিস, তাই আর ডাকিনি। না, যাব না। আজ বাসায় একজন গেস্ট আসবে, তাই কোথাও যাচ্ছি না। গেস্ট? কে সে? লাবিব ভাইয়া। উনার সাথে কতগুলো ইম্পর্ট্যান্ট কথা আছে আমার। উনার লাইফে যত কমপ্লিকেশন সব দূর করব আমি। আবারও ভাইয়াকে বাঁচার আশা দেব। এদেশে থাকার জন্য উনাকে ফোর্স করব না আমি, এবার আপনা আপনি থাকতে বাধ্য হবেন উনি। কি বলছিস এসব? কি করবি তুই? সব কমপ্লিকেশন মানে? কিসের কমপ্লিকেশন? সেটা তুই বুঝবি না। ভাইয়া আসুক, সব জানতে পারবি। ওকে, সেটা বুঝলাম, বাট আমার রুমে যাসনি কেন এটা তো বুঝলাম না। এখন যখন বুঝিসনি তখন কোনোদিনও বুঝবি না। সো তোকে বুঝিয়ে লাভ নাই, যা ভাগ। কি বললি? অ্যাংরি ফেস নিয়ে? কালা হলে এমনি হয়, কিছুই কানে পৌঁছায় না। এটা খুব ভালোভাবে জানি আমি। তাই আমার কথাও তোর কান পর্যন্ত পৌঁছাবে না। আচ্ছা ছাড়, এখন আমি রান্নাঘরে যাব, তুই বরং যা ইচ্ছা তাই বকবক কর। এই ননস্টপ রেডিও একবার বাজা স্টার্ট করলে আর বন্ধ হওয়ার নামই নেই। এতগুলো কথা বলে তোর মুখ ব্যথা হলো না? আমার তো তোর কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেল। হবেই তো। এমনি মাথায় প্রবলেম, তার উপর কালা কথা শুনলে তো এমন হবেই। এটা আর আমাকে বলে বুঝাতে হবে না। এমনি জানি আমি ট্যালেন্টেড গার্ল কিনা, ড্রেসের কলার উঁচু করে। আমার মাথায় প্রবলেম। তাই না, দাঁড়া এবার তোকে মজা দেখাচ্ছি। কার মাথার তারছিরা আর কে কালা সব বুঝবি এবার। আগে তো ধরে দেখা, তারপর না বুঝাবি। বলেই এক দৌড়ে পালাম আমি। ভাইয়া ধরবে আমায়, কি সাধ্য আছে ওর? লাবিব, রোদ ভাইয়া আর আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। যে করেই হোক আজ উনাকে সবটা বলতেই হবে আমার। লাবু আর ভাইয়ার মধ্যে সব ভুল বুঝাবুঝি দূর করতে হবে আমায়। এতদিন দুজনে অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট পেতে দেব না আমি। কারণ আমি জানি ভালোবাসা পেয়ে হারানোর কষ্ট কাকে বলে। তাছাড়া এই ভাইয়ার জন্যই আমি আজ রোদ ভাইয়াকে পেয়েছি। ভাইয়ার জন্যই রোদ উপলব্ধি করতে পেরেছে আমাকে ভালোবাসে। আমার ভালোর জন্য যদি ভাইয়া এত কিছু করতে পারে, তাহলে আমি কেন এইটুকু করতে পারব না? সবাই চুপচাপ দাঁড়িয়ে আছি। ঠিক কিভাবে শুরু করব বুঝতে পারছি না আমি। কি বলা যায় সেটা ভাবতে ব্যস্ত আমি। কি পিচ্ছি, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব? কি বলবে বলো? দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে গেল যে। কান্না জড়িত কণ্ঠে। ভাইয়ার কথায় হালকা হাসলাম আমি। রোদ ভাইয়া আমি কি বলবো সেটা শোনার জন্য উৎসুক হয়ে বসে আছে। আসলে ভাইয়া, আমি লাবুর ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাইছিলাম। লাবু মিন লাবিবা, মানে তোমার বেস্টু? মম। আশ্চর্য, ওর ব্যাপারে আমার সাথে কিসের কথা তোমার? আমি কি নিয়ে কথা বলতে চাইছি তার রিজন জানেন আপনি? আর কেন কথা বলতে চাইছি সেটাও জানেন, তাই আর না জানার ভান করে থাকবেন না, কারণ এখন আপনার আর লাবুর ব্যাপারে সবটা জানি আমি। সবটা জানো মানে? কি জানো তুমি? সবটা মানে সবটা। আপনার আর লাবুর রিলেশন ব্রেকআপ, আপনার দেশ ছেড়ে চলে যাওয়া সব। আর সবকিছু কেন ঘটেছে সেটাও জানি আমি, কিন্তু কেন ঘটেছে তার মেইন রিজন জানেন না আপনি, তাই আজ আপনাকে সবকিছু জানাতে চাই আমি। লাবুই বলতো, কিন্তু চান্স দেননি আপনি। রোদলাবু আর ভাইয়ার রিলেশন মানে? এই বুঝি, এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মম, প্লিজ ভাইয়া তুই একটু চুপ থাক, পড়ে তোকে সবটা বলবো আমি।
আশা করি আমাদের কথার মধ্য থেকে সবটা জেনে যাবি তুই। দেখ পিচ্ছি, এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না আমি। হুমম, আজ স্বীকার করতে কোনো বাধা নেই, কারণ সবটা যখন জেনেই গেছো তখন অস্বীকার করব না আমি। একসময় লাবিবাকে খুব ভালোবাসতাম আমি, কিন্তু এখন আর ভালোবাসি না। কারণ কোনো ঠক প্রতারককে ভালোবাসি না আমি, ঘৃণা করি, খুব ঘৃণা করি ওকে। ভাইয়ার কথায় মুচকি হাসলাম আমি। ঘৃণা, তাও আবার ভালোবাসার মানুষকে? ইম্পসিবল, আপনি লাবুকে ঘৃণা করেন না, আগে যেমন ভালোবাসতেন তেমনই ভাসেন, আর লাবুও তাই। হুম, সাময়িকভাবে লাবুর প্রতি আপনার রাগ, ক্ষোভ, অভিমান জমে আছে, তাই এসব বলছেন। বিশ্বাস করুন ভাইয়া, আপনি লাবুকে যতটা ভালোবাসেন ও ততটাই ভালোবাসতো আপনাকে, আর এখনো ভালোবাসে। মিথ্যা বলছো তুমি। ও নিজের মুখে বলেছে আমাকে ভালোবাসে না। ভালোবাসা কি যদি সেটা বুঝতো তাহলে আমাকে ফেলে সেদিন রাতুলের মতো একটা ছেলেকে বেছে নিতে পারত না। কেন বেছে নিয়েছিল সেটা একবারও জানার চেষ্টা করলেন না আপনি। ও আপনার জন্য সেদিন সবকিছু মেনে নিয়ে আপনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। আমার জন্য? আমার জন্য কেন হতে যাবে? ও নিজের ইচ্ছায় সবটা করেছে। না ভাইয়া, কোনোটাতেই ওর ইচ্ছা ছিল না। আগে আমার পুরো কথাটা শুনুন, তারপর ওকে বিচার করুন। ভাইয়া চুপচাপ মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছে। সেদিন থেকে শুরু করে লাবুর সাথে যা যা হয়েছে তার সব ঘটনা খুলে বললাম আমি। আমার কথাগুলো শুনে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ভাইয়ার। রোদ ভাইয়াও হা হয়ে তাকিয়ে সবটা শুনছে। আমার জন্য এতটা কষ্ট সহ্য করেছে, তাহলে একবার আমাকে জানালো না কেন? অন্তত আমাকে জানাতে পারত, দেখতো আমি ওই রাতুলের কি হাল করি। সেটাও রাতুল মানা করেছিল। প্লিজ ভাইয়া, কাঁদবেন না। এতদিন একা একা অনেক কষ্টর বয়ে বেরিয়েছে ও। আমাকে পর্যন্ত বলেনি, সেদিন অনুমান করে চেপে ধরায় বলতে বাধ্য হয়েছে। এবার বলুন, ওর জায়গায় আপনি থাকলে কি করতেন? লাবু যা করেছে তাই করতেন তো? ভাইয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ওর জানালেন। তাহলে এবার আমার বেস্টুকে কষ্ট না দিয়ে সকল ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন। হুম, এবার সবকিছুর অবসান ঘটাবো আমি। আর কষ্ট পেতে দেব না ওকে। বুকে আগলে রাখব। না জেনে কত কিছু বলে ফেলেছি, আর কখনো এমন হবে না। থ্যাঙ্কস পিচ্ছি, তোমার জন্য লাব্বুকে ফিরে পেলাম আমি। জড়িয়ে ধরে। শুধু থ্যাঙ্কস দিয়ে ছাড়া পাবেন না আপনি। এর জন্য আমাকে অনেকগুলো গিফট দিতে হবে। ওই আইসক্রিম আর চকলেট আর কি? সবই হবে। এখন আসছি, আগে লাবুর রাগ ভাঙ্গাই, তারপর তোমার গিফট আর লাবুকে নিয়ে তোমার সামনে হাজির হব আমি। টাটা রোদ পিচ্ছি, আসছি। ওকে ভাইয়া, অল দ্য বেস্ট। রোদ ভাইয়া হা হয়ে বসে আছে। কি যেন একমনে ভেবে চলেছে ও, কিন্তু কি ভাবছে বুঝতে পারছি না আমি। পার্কে বসে আছি আমি আর লাবিবা। পিচ্চির সহযোগিতায় অনেক কষ্টে এখানে নিয়ে এসেছি ওকে। রামগরুর ছানার মতো মুখ করে বসে আছে ও। আমার সাথে দেখা করার কোনো ইচ্ছা ছিল না, তাই পিচ্চির সাহায্য নিতে হয়েছে আমাকে। এমন একটা প্ল্যান করল যে লাবুকে বোকা হয়েই এখানে আসতে হলো। লাবিবা এটা জানতো এখানে আমি নই, পিচ্চি আসছে ওর সাথে দেখা করতে, আর হলো তার উল্টো, পিচ্চি নয়, আমি এসেছি ওর জায়গায়। লাবিবার মুখটা দেখে খুব হাসি পাচ্ছে আমার। ফিসফিস করে একবার পিচ্চি তো আরেকবার আমাকে বকে চলেছে ও। তাতে কি, যা ইচ্ছা তাই বিড়বিড় করুক। সবকিছুর পর ও যে এখানে এসেছে এটাই অনেক। কি হলো, কিছু বলছেন না কেন? আমাকে মিথ্যা বলে এখানে আনার কারণ কি? রোজও আমার সাথে এমন করল, ওকে ছাড়ব না আমি। রাগী ফেস নিয়ে
লাবুকে দেখে আর ওর কথা শুনে হাসতে ইচ্ছা করছে আমার, কিন্তু এই দারোগা নিয়ে হাসা চলবে না। এখন হাসলে আমাকে জেলে পুরে দিবে। নিজেকে স্বাভাবিক করেই বলে উঠলাম, এত রাগ করছো কেন? কুল ড্রিঙ্কস খাবে নাকি মাথায় ঢালবে? না মানে তাতে যদি মাথা ঠান্ডা হয় আর কি। উনার দিকে চোখ বড় বড় করে তাকালাম আমি। কি বললেন মাথায় ঢালতে যাব কেন? আমার মাথা এমনিই ঠান্ডা আছে। উল্টা পাল্টা কথা বলে গরম করবেন না। গরম আর করব কি? গরম তো আছেই। আমি ঠান্ডা করার কথা বলছি। হালকা হেসে উনার দিকে চোখ গরম করে তাকিয়ে আছি আমি। আপনি আমার সাথে ফাজলামো করার জন্য এখানে নিয়ে এসেছেন? দাঁত কটমট করে, না লাবিবা, আমার খুব জরুরি কিছু কথা আছে তোমার সাথে। জরুরি কথা, তাও আবার আমার সাথে? হাসালেন আপনি। আজ আমাকে নিয়ে উপহাস করছো তো? করো, আমি বাধা দেব না, কারণ এটা আমি ডিজার্ভ করি। মলিন হাসি দিয়ে, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাইছেন সেটা বলুন। এখানে বসে থাকতে বিরক্ত লাগছে আমার। বলছি, আই এম সরি লাবিবা। সরি ফর এভরিথিং। সরি? সরি ফর হোয়াট? কেন সরি বলছেন আমাকে? এটা মানায় না আপনাকে। সরি তো আমার বলার কথা আপনাকে। না লাবিবা, সরি আমারই বলা উচিত। না জেনে না বুঝে অনেক অপমান করেছি তোমায়। কত কথা শুনিয়েছি যা নয় তাই বলেছি, আর তুমি সব নীরবে সহ্য করে গেছ। কষ্ট পেয়েছ যেমন আমি তোমায় কষ্ট দিয়েছি তেমনই রাতুলো। সবাই তোমাকে শুধু কষ্টই দিয়ে গেছি, কিন্তু কেউ তোমাকে বুঝিনি, এমনকি আমিও না। সেদিনের তোমার মুখের কথাকে বিশ্বাস করে অনেক দূর চলে গিয়েছিলাম আমি। তোমার মুখের কথা যে মনের কথা নয় সেটা উপলব্ধি করতে পারিনি আমি। যদি তখন তোমাকে বুঝতাম তাহলে এত কিছু ঘটত না। তোমাকে আর তোমার মনের কথাগুলোকে বুঝতে ব্যর্থ হয়েছি আমি। আজ যদি পিচ্ছি সবটা না বলতো তাহলে কিছুই জানতে পারতাম না আমি। আবারও তোমাকে ভুল বোঝে অভিমান নিয়ে তোমার থেকে অনেক দূরে চলে যেতাম। হয়তো আর কখনো ফিরতামও না। তুমি আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ পেয়ে গেছি আমি। এবার আমার পালা নিজেকে প্রমাণ করার। এই লাবিবা, দেবে না আমায় একটা লাস্ট সুযোগ? বলো না। এসব কথা কেন বলছেন? যা হওয়ার তা হয়ে গেছে। এখন আর কোনো প্রবলেম নেই আমার লাইফে। রাতুল জেলের সেলে আটকে আছে, আপনিও সেফ আছেন। এখন আমি টেনশন ফ্রি। যাই হোক না কেন সবকিছুর শেষে আপনি ভালো আছেন। আমার আর কিছু চাই না। ঠিক আছে, আসছি আমি। সবসময় ভালো থাকবেন। উঠে দাঁড়িয়ে, না লাবিনা, তুমি এভাবে যেতে পারো না। হাত ধরে, জানি আমি আমাকে ছেড়ে থাকতে পারবে না তুমি, আর আমিও পারবো না। লাবিবা, তখন আমাকে কথাগুলো বললে কি হতো? আমি কি পারতাম না রাতুলের কাছ থেকে তোমাকে আগলে রাখতে? নাকি ততদিনে তোমার সেই বিশ্বাসটুকুও অর্জন করতে পারিনি আমি? কোনো কিছু আপনাকে জানানোর মতো পরিস্থিতি ছিল না আমার। তবে চেষ্টা করেছিলাম, কিন্তু জানাতে পারিনি। সে যাই হোক, এই রোজকে বলেছিলাম আপনাকে কিছু না বলতে, কিন্তু তবুও আমার কথা শুনল, সেই বলে দিল। হাত ছাড়িয়ে, হুমম বলেছিলে কিন্তু শোনেনি। কারণ ও আমার নিজের বোন না হলেও বোনের থেকে কম নয়। কখনো চায় না আমি খারাপ থাকি, কষ্ট পাই, তাই তোমার হাজারো বারণ থাকা সত্ত্বেও আমাকে সব বলেছে। তাই জানতে পেরেছি ঠিক কি হয়েছিল তোমার সাথে। এতগুলো দিন এতটা কষ্ট চেপে রেখেছিলে তুমি। কারোর সাথে শেয়ার করনি, এমনকি রোজের সাথেও না। অতীতের কথাগুলো মনে পড়তেই দুচোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল আমার।
বললাম তো সময় সুযোগ কোনোটাই ছিল না আমার কাছে, তাই পারিনি। নইলে আর কাউকে না বললেও রোজলে বলতাম, কিন্তু সেটাও পেরে উঠিনি। লাবিবা সব ভুলে আবার নতুন করে শুরু করতে পারি না আমরা। পেছনের সবকিছু ভুলে আবারও এক হতে পারি না। আমাকে কি একবার ক্ষমা করা যায় না? করুণ কণ্ঠে। এসব কথা বাদ দিন। চোখের পানি মুছে এবার আপনার বাবার উপরের সব রাগ অভিমান ঝেড়ে পারলে দেশেই সেটেল হয়ে যান। উনাকে আর কষ্ট দেবেন না প্লিজ। আর কারো জন্য না হোক, রোজ আর আঙ্কেলের জন্য হলেও উনাদের সাথে থাকুন। এগুলো আমার প্রশ্নের ওর নয়। যা বলেছি তার ওর চাই আমার। আগে ওগুলোর ওর দাও, তারপর এ নিয়ে কথা বলবো আমরা। ওর দিয়ে দিয়েছি আমি। একবার আপনাকে আমার জীবনের সাথে জড়িয়ে অনেক কষ্ট দিয়েছি। আরেকবার জড়িয়ে নতুন করে কষ্ট দিতে চাই না আমি। প্লিজ লাবিবা, এভাবে বলো না। মরে যাব আমি। তুমি জানো এতদিন বেঁচে থেকেও মরে গিয়েছিলাম আমি। এবার যদি ফিরিয়ে দাও তাহলে তাই করব, নিজেকে শেষ করে দেব আমি। উনার মুখে মরার কথা শুনে ভেতরে মোচড় দিয়ে উঠল আমার। কান্না জড়িয়ে বলে উঠলাম, একদম আজেবাজে কথা বলবেন না। মুখ চেপে ধরে, কি যা তা বলছেন। এসব ফালতু ভাবনা মাথায়ও আনবেন না। কি লাভ বেঁচে থেকে? হাত সরিয়ে, যদি জীবনে কোনোদিন পছন্দমতো কিছু না পাই তাহলে এই জীবন দিয়ে কি করব আমি? জানো, মাকে খুব ভালোবাসতাম আমি। আমাকে কখনো চোখের আড়াল হতে দিতেন না উনি। কিন্তু ভাগ্যদোষে ছোটবেলায় তাকে হারালাম। এরপর রোজ মামুনি এদের নিয়েই ভালো ছিলাম। একদিন একরাশ ভালোবাসা নিয়ে আমার জীবনের জীবন প্রদীপ হয়ে এলে তুমি। তোমাকে পেয়ে আবারও নতুন করে বাঁচার স্বপ্ন বুনতে লাগলাম আমি, কিন্তু তারপর একটা ঝড় এসে আমার জীবনটাকে উল্টপালট করে দিয়ে চলে গেল। আর আজ যখন তোমাকে ফিরে পেলাম তখন তুমিও ছেড়ে যাচ্ছ আমায়, তাহলে কি লাভ বেঁচে থেকে তুমিই বলো। উনার কথাগুলো শুনে কেঁদে চলেছি আমি। উনিও কাঁদছেন। সত্যি কখনো সুখ পাননি উনি। আমিও আর কষ্ট দেব না উনাকে। কোনো কিছু না ভেবে উনাকে জড়িয়ে ধরলাম আমি। কি লাভ মানে? আমি কি মরে গেছি নাকি? কাকে নিয়ে বাঁচবেন মানে? আমাকে কি চোখে পড়ে না? শুনুন, মরতে হলে আমাকে নিয়ে মরবেন, বাঁচতে হলে আমাকে নিয়েই বাঁচবেন। সত্যি বলছো তুমি? আমাকে ক্ষমা করে দিয়েছ তো? তোমাকে ছেড়ে যেতে চাই না আমি। আমিও চাই তোমাকে নিয়ে তোমার সাথে বাঁচতে। দুজনে একসাথে সারা জীবন থাকব। শক্ত করে চেপে ধরে। হুমম। সেই কবে? কারণ আমি জানি এতে না তো আমার দোষ আছে আর না তো আপনার। আমরা দুজনেই পরিস্থিতির শিকার মায়ে। অতি যত্নে আমার চোখের পানি মুছিয়ে দিলেন উনি। আর কান্না নয় বুঝলে। এবার থেকে শুধু দুজনে ভালো থাকবো আমরা। লাবিবা, বলো না ভালোবাসি। এই একটা কথা শোনার জন্য অধীর হয়ে আছি আমি। কি বলবে না? গাল চেপে ধরে। উনার বুকে লজ্জায় মুখ লুকালাম আমি। ফিসফিস করে বলে উঠলাম, হুমম, ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। আমার মুখে ভালোবাসি কথাটা শুনে খুশিতে চোখ দুটো চকচক করছে উনার। আমাকে দাঁড় করিয়ে মৃদু হাসলেন উনি। আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে উনিও বলে উঠলেন, আমিও তোমাকে খুব ভালোবাসি লাবিবা। কথা দাও যেকোনো পরিস্থিতিতে আমাকে ছেড়ে যাবে না। যত কঠিন সময়ই আসুক না কেন দুজনে মিলে তার মোকাবেলা করব, কিন্তু কখনো কেউ কাউকে ছেড়ে যাব না। কথা দিলাম। কখনো এই হাত ছাড়বে না আমি। আমার মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকব। ঘরের কোণে মুখ ভার করে বসে আছে রোজ।
আজকাল নিতুকে আর সহ্য করা যাচ্ছে না। দিন দিন কেমন যেন বিরক্তিকর হয়ে উঠেছে আমার কাছে, অথচ কিছুদিন আগেও কত ভাব ছিল ওর সাথে আমার। কিন্তু এতদিন হয়ে গেল বাড়ি যাওয়ারও নামগন্ধ নেই। তবে শুনেছি পরশু চলে যাবে, যাক ভালোই হবে। অন্তত টেনশন ফ্রি থাকবো আমি। এই রোদকে নিয়ে চিন্তার শেষ নেই আমার। কখন কে এসে আমার কাছ থেকে নিয়ে যাবে সেই ভয় থাকি আমি। আমার চিন্তায় মাঝেই দরজায় ঠোকা পড়ার শব্দ কানে এলো। কে? কিন্তু কোনো সাড়া নেই। ভালো লাগছে না, তবু একা থাকার জো নেই আমার। কেউ না কেউ ঠিক ডিস্টার্ব করতে চলে এসেছে, ধুর ভাল লাগে না। বিছানা থেকে উঠে দরজা খুলেই অবাক আমি। ভাইয়া খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে। তুই এখানে খাবার নিয়ে এসেছিস কেন? তোকে খাওয়াবো বলে। দরজা থেকে সর, আমি রুমে ঢুকব। দরজা থেকে সরে দাঁড়িয়ে, আমি খাবো না। তুই খাবার নিয়ে চলে যা। তুই খাবি, তোর ঘাড় খাবে। এই তুই একটু নিতুর মতো হতে পারিস না। নিতুকে দেখেছিস কখনো আমার কথার অবাধ্য হতে? সব কথা শুনে আর তুই কোনো কথা শুনিস না। ওর কাছ থেকে কিছুটা শিখ। সব সময় নিতু। ভাইয়ার মুখে এখন নিতু ছাড়া আর কোনো কথাই নেই। আমাকে ভুলে যাচ্ছে কি? আচ্ছা, আমাকে ভুলে নিতুকে ভালোবাসবে না তো? সেটাও হতে পারে, আমিও জানি নিতু খুব ভালো মেয়ে। যদি তাই হয় তাহলে আমার কি হবে? কথাগুলো ভাবতেই দুচোখ অশ্রুতে ভিজে গেল আমার। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টায় আছি আমি। কি হলো? আমার কাছে এগিয়ে এলো ভাইয়া খাবারের প্লেট রেখে। এই বুচি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। আর কান্না আটকাতে পারলাম না আমি। ধুম করে ভাইয়াকে জড়িয়ে ভ্যা ভ্যা করে কেঁদে উঠলাম আমি। আমার মাথায় হাত বুলিয়ে আমার কি হয়েছে সেটা জানতে ব্যস্ত হয়ে উঠেছে ভাইয়া। কিছুক্ষণ পর ভাইয়াকে ছাড়িয়ে দূরে দাঁড়ালাম আমি। আমার কিছু হয়নি, তুই যা। কিছু যখন হয়নি তাহলে এভাবে কাঁদছিস কেন? বুঝতে পেরেছি নিতুর কথা বলেছি বলে মন খারাপ। ধুর পাগলি, এটা তোকে রাগানোর জন্য এমনি বলি আমি। আমার কাছে পৃথিবীর কোনো মেয়েই আমার বুচির থেকে ভালো নয়। মাই বুচি ইজ দ্য বেস্ট, আর কখনো নিতুকে নিয়ে কিছু বলবো না। এই দেখ, কান ধরে উঠবস করছি বলে সত্যি উঠবস করতে লাগলো ভাইয়া। ভাইয়ার এমন কাণ্ডে হেসে উঠলাম আমি। এই তো আমার বুচির মুখে হাসি ফুটেছে। বোকা মেয়ে, আর কখনো এসব নিয়ে কাঁদবি না। একটা কথা মনে রাখিস, তোর রোদ সবকিছুর পরও তোরই থাকবে। তাই এটা নিয়ে মনের কোণে সন্দেহ পুষে কষ্ট পাস না, চল খেয়ে নে। খাবো না। এখন ঘুম পাচ্ছে, ঘুমাবো। চিন্তা করিস না, ঘুম থেকে উঠে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেব। সত্যি তো? প্রমিজ। ঠিক আছে, আমিও ঘুমাবো বলেই বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল রোদ। না, এভাবে না, উবু হয়ে শুয়ে পড়। কেন? দরকার আছে। আগে ঘুমা, তারপর দেখতে পারবি। রোজের কথায় বাধ্য হয়েই উবু হয়ে শুতে হলো রোদকে। রোজ এক মুহূর্ত দেরি না করে গিয়ে রোদের পিঠে মাথা দিয়ে শুয়ে পড়ল। রোজ শুতেই ধমক দিয়ে উঠল রোদ। ওই বুচি, এভাবে কেউ ঘুমায় নাকি? বুকে এসে ঘুমা। না, আমি এখানেই থাকব। যদি ভালো না লাগে তাহলে দরজা খোলা আছে, তুই চলে যা, আমি বিছানায় ঘুমিয়ে পড়ব। সবকিছুতে পাকামি ঠিক আছে, ঘুমা। ভাইয়ার কথা শুনে মুচকি হাসলাম আমি। কিছুক্ষণের মধ্যেই ঘুম ধরা দিল আমার চোখে। যাক বাবা, ঘুমিয়েছে। সব সময় উল্টা পাল্টা কাজ। এভাবে কেউ ঘুমায় নাকি? এই মেয়েকে নিয়ে কি মুসিবতে পড়লাম আমি।
উফ অফ। আস্তে করে বুচিকে সরিয়ে ঠিক হয়ে ওকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম আমি। বাসায় থেকে বোর হয়ে গেছি আমি। বেশ কয়েকদিন ধরে ভাইয়ার অসুস্থতার জন্য কলেজ যাই না। ভাইয়ারও ভার্সিটি যাওয়া হয় না। তবে এখন ভাইয়া বেশ সুস্থ। তাই আজকে আমি কলেজ যাব। সামনে পরীক্ষা, তার জন্য ভালো প্রিপারেশন প্রয়োজন, কিন্তু এই সময়টাতেই সবচেয়ে বেশি ফাঁকি দিচ্ছি আমি। যদিও বা আমার তাতে কোনো দোষ নেই। সবটাই পরিস্থিতির কারণে ঘটেছে। এত কিছুর পরও একটা ভালো খবর রয়েছে, ভাইয়া আর লাবুর মধ্যে সব ভুল বুঝাবুঝি ঠিক হয়ে গেছে। এখন ভাইয়া আর লাবু কেউই কষ্টে নেই, সবাই ভালো আছে। ফুপ্পি খবরটা পেয়ে দারুণ খুশি। কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছি আমি। এমন সময় রোদ ভাইয়া রুমে ঢুকলো আমার। ভাইয়াকে দেখে ক্রাশ খেলাম আমি। হোয়াইট শার্ট আর হোয়াইট প্যান্ট পরে রেডি হয়ে এসেছে। ও কি কলেজ যাবে নাকি? ভাইয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি আমি। ভাইয়ার তুড়ির আওয়াজে ধ্যান ভাঙল আমার। আই নো আই এম কিউট এন্ড হ্যান্ডসাম। মেয়েরা আমাকে দেখলেই হা হয়ে তাকিয়ে থাকে, কিন্তু তুইও যে এভাবে আমাকে দেখবি ভাবতেও পারিনি আমি। কি লজ্জার ব্যাপার! একটা মেয়ে একটা নিরীহ ছেলেকে চোখ দিয়ে পিষে মারছে। এই তোর লজ্জা শরম নেই নাকি? ভাইয়ার কথা শুনে লজ্জায় মরে যাচ্ছি আমি। সত্যি কেমন ড্যাবড্যাব করে তাকিয়েছিলাম। দেখ, আজে বাজে কথা বলবি না, আমতা আমতা করে। আমি মোটেও তোর দিকে তাকাইনি। অহোহ, রিয়েলি? তাহলে কার দিকে তাকাচ্ছিলিস শুনি? আমি তোর পেছনে আমার পরে থাকা ড্রেসটার দিকে তাকিয়েছিলাম। আর তুই কি ভাবলি তোকে দেখছি? হু বয়েই গেছে আমার। সারকে আমি প্রতিদিনই দেখি, তাই আজ নতুন করে দেখার প্রয়োজন পড়েনি। আমার কথায় হু হা করে হেসে উঠল ভাইয়া। ঈশস, আমার তোর জন্য খুব খারাপ লাগছে, আর নিজের জন্য মন খারাপ করে। কেন? আমার আবার কি হলো? আমি শিওর তুই টেরা। তাই আমি ভাবলাম আমার দিকে তাকাচ্ছিস, কিন্তু না, তুই ওদিকে তাকাচ্ছিলিস। তোর বাপ চান্স পেয়ে এই টেরা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিল। কি হহ আমি টেরা? ফাউল কথা বলবি না। সর এখান থেকে, আমিও তোর ঘাড়ে উঠব না। আমার বাপও তোর মতো সারের কাছে আমাকে পাঠাবে না। আবারও তোর জন্য খারাপ লাগছে আমার। দেশে কোনো ছেলে পাইলি না? অবশ্য পাবই বা কিভাবে? তোর মতো পাগল মেয়েকে কেই বা বিয়ে করে নিজের জীবনকে ধ্বংসের মুখে ফেলতে চাইবে বল? অবশেষে তোর কপালে মানুষ নয়, একটা ষাঁড় জুটল। সো সেড। এই বুচি, তুই ষাঁড়ের সাথে থাকতে পারবি? ভাইয়ার কথায় অবাকের সপ্তম আকাশে পৌঁছালাম আমি। কি বলছে এসব? নিজেকে মুহূর্তেই ষাঁড় বানিয়ে এখন আমায় অপমান করছে। ভাইয়ার দিকে রেগে মেগে তাকিয়ে আছি আমি। আচ্ছা যা, বাদ দে। তাড়াতাড়ি নিচে আয়, দেরি হয়ে যাচ্ছে। আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে নিচে চলে গেল ভাইয়া। আমিও রেডি হয়ে চলে গেলাম। ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি আমি। আজকে আমার পছন্দ মতো সব খাওয়াবে ভাইয়া। সেদিন আমাকে না খাইয়ে নিজে খেয়েছিল, আর আজ আমি খাচ্ছি, আর ও শুধু চেয়ে চেয়ে দেখে যাচ্ছে। অনেকবার বলা সওয়েও খায়নি ও, তাই একা একাই খাচ্ছি। এই ভাইয়া, তুই আজকে ভার্সিটি আসবি? আমায় বলিসনি তো আগে। ভার্সিটি যাচ্ছি, কিছু কাজ আছে সেজন্য। ভেবেছিলাম তুই যাবি না, তাই বলি না। পরে দেখলাম তুইও যাচ্ছিস, তাই সাথে করে নিয়ে এলাম। অহোহ, সবসময় তো কাজের থেকে বেশি অকাজই করিস, তাহলে আজ কি এমন কাজ আছে তোর? অনেক বড় একটা কাজ আছে আমার। ওটা সিক্রেট, তোকে বলা যাবে না। সময় হলে ঠিক জেনে যাবি।
শোন, কলেজে খুব সাবধানে থাকবি, রাতুকের সহযোগীরা আবার তোর ক্ষতি করার চেষ্টা করতে পারে। আনমনেই বলে উঠলাম আমি। আমার আবার কিসের ভয়? আমার কাছে রোদ থাকতে কারো সাহস হবে না আমাকে কিছু করার। সবাই জানে রোদের প্রাণ থাকতে রোজের কিছু হতে দেবে না। কথাগুলো বলেই জিহ্বায় কামড় দিলাম আমি। এত ভরসা করিস আমায়, কিন্তু সেদিন আমি তোর ভরসার মূল্য দিতে ব্যর্থ হয়েছি। আমি বাঁচাতে পারছিলাম না আমি। ওই সময় যদি সিয়াম নাহিদ না থাকতো তাহলে কি যে হতো? সেদিন আমাকে বাঁচাতেই তুই মরতে মরতে বেঁচে গেছিস। তাহলে এসব বলছিস কেন? আমার জন্যই তোকে এত বড় বিপদে পড়তে হয়েছিল। আচ্ছা ছাড়, খারাপ সময় যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়া উচিত। শোন, 2 ক্লাস করে বাইরে চলে আসবি, আমরা আজকে বাইকে করে ঘুরে বেড়াবো। তোর তো বাইকে ঘোরার খুব ইচ্ছা ছিল, সেটা আজকে পূরণ করব। আমরা বাইকে ঘুরব শুনেই খুশিতে লাফিয়ে উঠলাম আমি। সত্যি, পরক্ষণেই আবারও মন খারাপ হয়ে গেল আমার। তুই অসুস্থ, তাহলে কিভাবে বাইক চালাবি? উফ, তুই আর মমো আমাকে দেখছি ভালো হতেই দিবি না। দেখ, আমি সুস্থ আর ফিট আছি। প্লিজ দয়া করে আমাকে আর অসুস্থ করে দিস না, এবার চল। বাইকে বসে ভাইয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পুরো শহর ঘুরেছি আমি। প্রথমে অবশ্য ওকে ধরতে চাইনি আমি, কিন্তু এই কুমির ছানা এমন কাজ করল, না ধরে থাকতে পারলাম না। রোদ আমার লাইফের এমন একজন মানুষ যাকে দেখলেই সব খারাপ লাগা দূর হয়ে যায় আমার। ওর মুখের দিকে তাকিয়ে সব দুঃখ কষ্ট ভুলে যেতে পারি আমি। আজকে অনেক দিনের অপূর্ণ ইচ্ছা পূরণ হয়েছে আমার। ভাইয়াকে নিয়ে ঘুরে বেড়ানোর ইচ্ছা অনেক দিনের আমার। সারাদিন ঘুরে বেরিয়ে সন্ধ্যায় বাসায় ফিরেছি আমরা। অনেকক্ষণ জার্নি করাই ক্লান্ত আমি। ফ্রেশ হয়ে খেয়েই বিছানায় গা এলিয়ে দিয়েছি, আর ভাইয়া ওটা মানুষ না, ক্লান্তি ঘুম কিছু ছুতে পারে না ওকে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম আমি। ঘুমের মধ্যে হালকা আওয়াজ কানে ভেসে আসছে আমার। আস্তে আওয়াজগুলো আমার দিকে এগুচ্ছে। এগিয়ে একদম আমার কাছেই চলে এসেছে। ঘুমু ঘুমু চোখে হালকা তাকাচ্ছি আমি, আবারও চোখ বন্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর পুরো ঘুম ভেঙে গেল আমার। সামনে তাকিয়ে অবাক হলাম আমি। এটা তো সেই ভূত এসেছে। ওয়াও, মেঘ না চাইতেন জল আসো ভূত বাবাজি, আজ যদি তোমার ভূতগিরি না বার করতে পারছি তাহলে আমার নামও বুচি পেচি থুককু রোজ নয়। এই যে ভূত মশাই, এতদিন পর কি মনে করে আমার কাছে এলেন আপনি? জানেন কতদিন ধরে আপনার জন্য ওয়েট করছি আমি। কেন আমার জন্য ওয়েট করছো? নিজের মৃত্যুর প্রতীক্ষায় আছো বুঝি? না মৃত্যুর না, কিছু প্রশ্নের ওরের আশায় বসে আছি আমি। আচ্ছা বলো, তুমি কেন এসেছো? কে আসতে বলল তোমায়? আমাকে কেউ আসতে বলে না। আগেই বলেছি, যেখানে অন্যায় দেখি সেখানেই ঝাঁপিয়ে পড়ি আমি। তুমি আবারও রোদের মতো নিরীহ ছেলেকে অত্যাচার শুরু করেছ। ও তোমাকে এত ভালোবাসে, কিন্তু তুমি ওকে পাওয়াই দিচ্ছ না, কষ্টে মরে যাচ্ছে, তাই ফিরে এসেছি আমি। এর কথা শুনে মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আমার। আচ্ছা, আপনি ছেলে না মেয়ে? হোয়াই আর ইউ ক্রেজি? আমি ছেলে না মেয়ে, এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই হলো, কারণ একজন ছেলেই আরেকজন ছেলের পক্ষ দিয়ে কথা বলে। এখন রোদের কষ্ট দেখে ধুম করে চলে এসেছ তুমি, আর আমি যে 5 বছর ধরে কষ্ট পাচ্ছি সেটা চোখে পড়েনি তোমার। ভূতের মুখের সব কথা বন্ধ হয়ে গেছে এখন। হয়তো কি বলবে বুঝতে পারছে না। আচ্ছা ভূত ভাই, আপনার খারাপ লাগছে কি? না, খারাপ লাগবে কেন? এবার এসব অহেতুক কথা বাদ দিয়ে রোদকে আপন করে নাও। আর কষ্ট দিও না প্লিজ।
আমি আসছি আর কখনো আসব না। কেন আপনি না কেউ কথা না শুনলে মানুষের ঘাড় মটকে দেন, তাহলে আমার ঘাড় মটকাবেন না, এটা কি করে হয়? তুমি আর সবাই সমান নও। একজনের হৃদপিণ্ড তুমি, আর সেই হৃদপিণ্ড উপড়ে ফেলার কোনো সাধ্য নেই আমার। আমি জানি তোমাকে আজ মেরে গেলে আরেকটা লাশ পাওয়া যাবে এ বাড়িতে, তাই তোমরা নিজেদের মতো দুজনে ভালো থাকো, পারলে রোদকে আপন করে নিও প্লিজ। আচ্ছা, এটা কি ভাইয়া? না, মনে হয় না, দেখতে হচ্ছে আজকে। আচ্ছা দাঁড়ান, একটা কথা আছে তোমার সাথে। সরি, আমি কোনো কথা শুনতে চাই না, আসছি বলেই কোথায় যেন মিলিয়ে গেল। আমি দৌড়ে ভাইয়ার রুমে পৌঁছালাম, লাইট অন করে অবাক আমি। এ কি, ভাইয়া তো গভীর ঘুমে মনে হচ্ছে। ভূত ভাইয়া নয় তাহলে কে? সত্যি কি তাহলে ভূত ছিল? যদি আমার ঘাড় মটকে দিত। ভাইয়ার পাশে বসে ওর দিকে তাকিয়ে আছি আমি। কি নিষ্পাপ আর কিউট লাগছে ওকে। অবশ্য আমার রোদ তো নিষ্পাপ কিউটের ডিব্বাই। থ্যাঙ্কস রোদ, আমাকে এত ভালোবাসার জন্য। খুব তাড়াতাড়ি তোর ভালোবাসাকে অ্যাকসেপ্ট করব আমি। এই প্রথম ভাইয়াকে দেখে এক অজানা শিহরণ জেগেছে আমার মনে। খুব ইচ্ছা করছে ওর বুকে মাথা দিয়ে শুয়ে থাকতে, কিন্তু তা মানায় না, তাই ভাইয়ার কপালে চুমো এঁকে দিলাম আমি। ঘুমের মধ্যেই হেসে উঠল ভাইয়া। ওর হাসি দেখে হালকা হেসে উঠলাম আমিও। সকালের মৃদু আলো চোখে পড়তেই কিছুটা জেগে গায়ের কাঁটাটা টেনে আবার জড়সড় হয়ে ঘুমানোর চেষ্টা করলাম আমি। এক চোখে প্রচণ্ড ঘুম আর অন্য চোখ জেগে উঠার দলে। শেষমেশ জেগে উঠা চোখের সাথে ঘুমন্ত চোখ না পেরে উঠতেই হলো আমাকে। এখন সকাল না মনে হয় না, হয়তো এখন অনেক বেলা হয়ে গেছে। ভূতের সাথে কথা বলে অনেক রাত হওয়ায় ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আমার। হাতের কাছে পড়ে থাকা মোবাইলটা নিয়ে টাইম দেখার ইচ্ছা করছে না আমার। তবুও অলস হাতে ফোনটা হাতে নিয়ে অবাক আমি। 10:30 বাজে এখন। চারিদিক থেকে অনেক লোকের কথা বার্তা চেঁচামেচি কানে আসছে আমার, কিন্তু এ বাড়িতে এতগুলো লোক এলো কোথা থেকে? মনে হচ্ছে পুরো বাড়ি ভর্তি লোকজন। আমার জানা মতে এ বাড়িতে মোট 6 জন লোক থাকে, তারা তো কখনো এত চেঁচামেচি করে না তাহলে। আজকে সকালটা একদম অন্যরকম লাগছে আমার কাছে। এত বেলা হয়ে গেল কেউ আমাকে ডাকল না। ভাইয়া ফুপ্পি কেউ না। আর কেউ না ডাকুক, ভাইয়ার তো আমাকে ডাকা বা জ্বালানো উচিত ছিল। নাকি আজ নিতুকে পেয়ে সেটাও ভুলে গেছে কে জানে। গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে গেলাম আমি। কিছুক্ষণ শাওয়ার নিয়ে রুমের বাইরে পা রাখতেই অবাক আমি। চারিদিক খুব সুন্দর পরিপাটি করে সাজানো হচ্ছে। মনে হচ্ছে বাড়িতে কোনো পার্টি বা বিয়ে আছে। কিন্তু কিসের? আজকে কি কারো জন্মদিন? কই না তো তাহলে। ড্রয়িং রুমে গিয়ে আবারও অবাক হলাম আমি। একঝাঁক লোক বসে আছে ড্রয়িং রুমে। তাদের দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আমার। আম্মু, আব্বু, ভাইয়া, আপু, লাবিব ভাইয়া সবাই এসেছে। কিন্তু হঠাৎ সবাই এ বাড়িতে কেন? এ বাড়িতে আজ কি হচ্ছে বুঝতে পারছি না আমি। যাই হোক, আম্মু আব্বু সবাই এসেছে, আপাতত এতেই হ্যাপি আমি। দৌড়ে গিয়ে আম্মুকে গলা জড়িয়ে ধরলাম আমি। আম্মু কিছুটা হেসে আমাকে জড়িয়ে কপালে চুমো এঁকে দিলেন। হালকা হেসে আম্মু বলে উঠলেন, আমার মহারানীর ঘুম ভাঙল তাহলে? এতক্ষণ কেউ ঘুমায় নাকি? হুম, সেই কখন এসেছি, তোর দেখা নাই। আসলে আম্মু কালকে ঘুমোতে লেট হয়ে গিয়েছিল, তাই সকালে উঠতে পারিনি। আচ্ছা আম্মু, তোমরা এত সকালে এ বাড়িতে, আর বাড়িটাকে সাজানোই বা হচ্ছে কেন? প্রয়োজন আছে, একটু পর জানতে পারবি। আশ্চর্য, যা একটু পর বলতে পারবে তা এখন বলতে প্রবলেম কোথায়? পেছনে থেকে রোদ ভাইয়া বলে উঠল,
বিরাট বর্ষর একটা প্রবলেম আছে। কারণ যা হচ্ছে সেটা এখন বললে তুই সহ্য করতে পারবি না। লাবিব্রত কেন পিচ্চিকে এসব বলে রাগাচ্ছিস বলতো? চুপ কর আর মেইন রিজনটা বলে দে। রোদনা এখন বলবো না। যখন হবে তখন দেখবে। কি হবে? কি সহ্য করতে পারবো না আমি? এত জল ঘোলা না করে খোলসা করে বলো না। পিচ্চি কিচ্ছু শোনার নেই। এতদিন পর বাড়ির লোকেদের পেয়েছ, ওদের সাথে টাইম স্পেন্ড করো। এসব নিয়ে কিন্তু ভেবো না কিচ্ছু হয়নি। ভাইয়ার কথায় কিছুটা ভরসা পেলাম আমি, কিন্তু কি হওয়ার কথা বলছিল ভাইয়া যা আমি সহ্য করতে পারবো না। আব্বু ভাইয়া সবার সাথে কথার ফুলঝুরি খুলে বসলাম আমি। সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। এতক্ষণে লাবু, সিয়াম, নাহিদ ভাইয়া সবাই চলে এসেছে। কিন্তু হচ্ছেটা কিছুতেই বুঝতে পারছি না আমি। কেউ কিছু বলছেও না, উফ আর ভালো লাগে না। বিকালে মন খারাপ করে রুমে বসে আছি আমি। তখনই রুমে ঢুকল নিতু আপু। আপুকে দেখে কিছুটা অবাক হলাম আমি। এত সুন্দর করে সেজেছে কেন ও? দেখে তো মনে হচ্ছে এক্ষুনি ওর বিয়ে হবে। বিয়ের কনে অন্যদিক ফিরে মুখ ভেঙচি কেটে ওকে দেখেও না দেখার ভান করে বসে আছি আমি। আবার একটা কথা মনে পড়ল আমার আজকে, কি সেটা আর কেউ না বললেও আপু ঠিক বলবে। তাই আপুকেই জিজ্ঞাসা করব আমি। আপু হেলেদুলে শাড়ির আঁচল গুড়িয়ে বাংলা সিনেমার নায়িকাদের মতো আমার পাশে এসে বসল সে। একবার আর চোখে ওকে দেখে চোখ ফিরিয়ে নিলাম আমি। ওদিক তাকিয়েই বললাম, আপু তুমি হঠাৎ এত সেজেছ কেন? আর এ বাড়িটাকেই বা এভাবে সাজানো হয়েছে কোন? রোজ তুমি সত্যি জানো না আজ এই বাড়িতে কি আছে? কই না তো। অবাক হয়ে এ পর্যন্ত সবাইকে জিজ্ঞেস করে ফেলেছি, কিন্তু কেউই আমাকে কিছু বলছে না। আচ্ছা আপু তুমি আমাকে বলো তো কি আছে আজ? আসলে রোদ সবাইকে তোমাকে বলতে মানা করেছে, তাই কেউ কিছু বলছে না। আজ আমার আর রোদের এনগেজমেন্ট। সেই জন্যই সবাই এসেছে আর এত আয়োজনও চলছে। আজ ভাইয়া আর আপুর এনগেজমেন্ট কথাটা শুনেই মাথা চক্কর দিয়ে উঠল আমার। কি সব পাগলের মতো বলছে ও? আমাকে রেখে আপুর সাথে না কিছুতেই হতে পারে না। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে আমার। কথাটা পুরোপুরি বিশ্বাস না হলেও অবিশ্বাসও করতে পারছি না আমি। আপু তুমি ফান করছো আমার সাথে, তাই না? না রোজ, আমি জানি তুমি সহ্য করতে পারবে না। আসলে আমাকে বিয়ে করার সিদ্ধান্তটা উনিই নিয়েছেন। তোমার কষ্ট হবে ভেবে আমি না করেছিলাম, কিন্তু উনি আমাকে বুঝিয়েছেন, তাই রাজি হতে বাধ্য হয়েছি। আপুর কথা শেষ হওয়ার আগেই রুম থেকে বেরিয়ে গেলাম আমি। রোদ ভাইয়াকে খুঁজে বের করতে হবে আমায়। কোথায় ও? আমার সব প্রশ্নের জবাব ওকে দিতেই হবে। এদিক ওদিক পাগলের মতো ভাইয়াকে খুঁজে চলেছি আমি, কিন্তু কোথাও ওর দেখা নেই। লাবিব ভাইয়া আর রোদ ভাইয়া বাগানের পাশে দাঁড়িয়ে গল্প করছে ওরা। ভাইয়ার সামনে দাঁড়িয়ে আছি আমি। দুজনেই অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে রোদ ভাইয়ার কলার চেপে ধরলাম আমি। আমার এমন ব্যবহার হয়তো কারোরই কাম্য ছিল না, তাই দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। রোদহবুচি পেঁচি পাগল হয়ে গেলি নাকি? ছাড় আমাকে, সবাই কিভাবে দেখছে আমাদের দেখ। এসব দেখার টাইম নাই আমার। আগে আমার সব প্রশ্নের জবাব দে। রোদহ কিসের প্রশ্ন আর কিসের জবাব? ঢং ধরিস না। শুনলাম আজ নাকি তোর এনগেজমেন্ট হচ্ছে, তাও আবার নিতু আপুর সাথে। এটা কি সত্যি বল? লাবিব পিচ্ছি পাগলামি করো না।
ভাইয়ার কথা শোন, আজ রোদের এনগেজমেন্ট ঠিকই, কিন্তু নিতুর। রোদ, থামো ভাইয়া। নিতুর সাথে এনগেজমেন্ট হচ্ছে আমার। তাতে তোর কি? আর এই খবরটা তোর কাছে লিক করেছে কে? সবাইকে বারণ করেছিলাম তোকে জানাতে, তাহলে তোর কান অবধি কথাটা পৌঁছালো কে? ভাইয়ার কথা শুনে হাত দুটো আলগা হয়ে এলো আমার। তার মানে আপু সত্যি বলেছে। আমার ধারণাই ঠিক, ভাইয়া আমাকে ভুলে গেছে। এখন নিতুকে ভালোবাসে। নিজেকে এখন জীবন্ত লাশ মনে হচ্ছে আমার। এবার হয়েছে শান্তি তোর। তখনই বলেছিলাম সহ্য করতে পারবি না, যখন হবে তখন দেখতে পারবি। না, ধৈর্য বলে যে একটা জিনিস আছে সেটা মানতে নারাজ তুই। নে এখন সামলা। ভাইয়া তুই সত্যি বলছিস? আমার মুখ দেখে কি মনে হয় মিথ্যা বলছি আমি? না, মিথ্যা মনে হচ্ছে না আমার। যখন কথাটা শুনেছিলাম তখন ভেবেছিলা হয়তো সব ভুল মিথ্যা, তাই ছুটে তোর কাছে এসেছিলাম, কিন্তু না, এখন বুঝতে পারছি কথাগুলো মিথ্যা নয়, সত্যি। আচ্ছা, তুই যদি নিতুকেই বিয়ে করবি তাহলে আমার সাথে ভালোবাসার অভিনয় করলি কেন? কেন ঠকালি আমায়? লাবিব্রত, কেন এসব বলছিস? দেখেছিস মেয়েটা কত কষ্ট পাচ্ছে। এত হেয়ালি না করে বলে দে সবটা। রোদক, কারণ তুই বারবার আমাকে ফিরিয়ে দিয়েছিস। কখনো আমাকে বুঝিসনি। সবসময় কষ্টই দিয়ে গেছিস, কখনো সুখ দিতে পারিসনি। তোকে আমি ঠকাইনি বুঝি, আর অভিনয়ও করিনি। যেখানে তুই আমার ভালোবাসাকে অ্যাকসেপ্টই করিসনি সেখানে ঠকানোর প্রশ্ন আসছে কোথা থেকে? ভাইয়া এত সহজে কি করে কথাগুলো বলতে পারছে? কই, আমি তো সহজভাবে নিতে পারছি না। কত কষ্ট হচ্ছে মানতে পারছি না আমি। উফ, কেন আমার সাথেই সবসময় এমন হয়? তাহলে তুই এই ডিসিশনটা ভেবে চিন্তেই নিয়েছিস, তাই তো? মম, এখন ভিতরে গিয়ে রেডি হয়ে নে। আমার এনগেজমেন্টে তোকেও তো থাকতে হবে। ভালো করে সেজেগুজে আসিস, ঠিক আছে? নিজেকে সামলে চোখের পানি মুছে নিলাম আমি। আর কাঁদব না, কিছুতেই না। তুই যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারিস তাহলে যেভাবেই হোক আমিও ভালো থাকব। ওকে ডান। তোর এনগেজমেন্ট আর আমি সাজব না তা কি হয় নাকি? এমনভাবে সাজব তুই অবাক হয়ে যাবি। শোন, একটা কথা বলছি, হয়তো সন্ধ্যার আগে তোর সাথে দেখা হবে না আমার, ততক্ষণ ভালো থাকিস। এমনিতেও আশা করি আজকের পর থেকে তুই ভালোই থাকবি। কারণ আজকের পর এই বুচি পেচি কখনো তোকে জ্বালাতন করবে না। নিতু আপুকে নিয়ে খুব সুখে থাকিস। কথা বলার সময় বারবার কথা আটকে যাচ্ছিল আমার। তবুও কথাগুলো বলে দ্রুত পায়ে ভিতরে যেতে হবে আমায়। এই পৃথিবীতে থাকার কোনো ইচ্ছা নেই। যথাসম্ভব তোর এনগেজমেন্টের আগে এই পৃথিবী ছাড়তে হবে আমাকে। কারণ তোকে কারো সাথে দেখতে পারবো না আমি। কারোর সাথে দেখার আগে মরে যাওয়াই শ্রেয়। লাবিব্রত, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। পিচ্চি এত সহজে সবকিছু মানবে না। ওর শেষের কথাগুলো খেয়াল করেছিস? আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি ও তোর উপর রেগে নিজের কোনো ক্ষতি করে দেবে। তখন তুই পস্তাবি, এই বলে দিলাম আমি। ভাইয়া, চিন্তা করো না। ওর রুমে সিসিটিভি লাগানো আছে। যা করবে সব এখান থেকেই দেখতে পারবো আমরা। সিয়ামকে বসিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সেকেন্ডের খবর পৌঁছে যাবে আমার কাছে। তুমি চিন্তা করো না, তোমার পিচ্চিরর কিচ্ছু হতে দেব না আমি। 1 ঘন্টা ধরে রুমে যাওয়ার চেষ্টায় আছি আমি, কিন্তু কিছুতেই সেই সুযোগ হয়ে উঠছে না আমার। লাবু আপু আটার মতো আমার সাথে সেটে আছে। কিছুক্ষণ পর পার্লারের লোকের সাথে ফুপ্পি জোর করে রুমে ঢুকিয়ে দিল লাবু আর আমায়।
তারা সুন্দর করে এক মন ওজনের লেহেঙ্গা জড়িয়ে দিল আমার গায়ে। এই বিষয়গুলোতে বিরক্ত আমি, কিন্তু প্রকাশ করতে পারছি না। লাবুও খুব সুন্দর করে সেজেছে আজ। আমি সাজছি ঠিকই, কিন্তু ভিতরটা পুড়ে কয়লা হয়ে যাচ্ছে আমার, যেটা কেউ দেখতে পারছে না। অনেকক্ষণ পর রুম ফাঁকা পেয়েছি আমি, কিন্তু তবুও কিছু করে উঠতে পারলাম না আমি। লাবিব ভাইয়া এসে হাত ধরে বাইরে নিয়ে গেল আমায়। এরা সবাই আমাকে কি পাহারা দিচ্ছে নাকি বুঝতে পারছি না আমি। যখনই একটা সুযোগ পাই তখনই কেউ না কেউ চলে আসে আমার সামনে। আজ ভাইয়া যেমন আমায় চাইছে না, তেমনি মৃত্যুও চাইছে না আমায়। এনগেজমেন্ট অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি। ভিতরটা দুমড়ে মোচড়ে শেষ হয়ে যাচ্ছে আমার। আমার হাত ধরে দাঁড়িয়ে আছে লাবিব ভাইয়া। আঙ্কেলও এসেছেন আজকে। কিছুদিনের মধ্যে লাবু আর ভাইয়ার বিয়ে সারতে চান উনি। রাতুলেরও 4 বছরের জেল হয়েছে। ওর সহযোগীরা ধরা পড়েছে। আপাতত আমার ছাড়া আর কারো লাইফে কোনো প্রবলেম নেই। আমার হাত ধরে স্টেজে নিয়ে গেলেন ভাইয়া। কিছুই বুঝতে পারছি না আমি, ভাইয়া কি করতে চাইছে। আংটি হাতে দাঁড়িয়ে আছে রোদ ভাইয়া। ভাইয়ার সামনে আমাকে দাঁড় করিয়ে দিলেন উনি। রোদ ভাইয়ার দিকে তাকাতেও ইচ্ছা করছে না আমার। ভাইয়া একটা আংটির বক্স এগিয়ে দিল আমার হাতে। আমি অবাক চোখে তাকিয়ে আছি উনার দিকে। উনি কি কিছুই জানেন না নাকি? রোদ ভাইয়া বলে উঠলেন, গাধি মজা আর সিরিয়াস কথার মধ্যে যে মিনিমাম পার্থক্য সেটাও জানিস না। সত্যি তুই এখনো পাগলিই রয়ে গেলি। দেখি হাত দে। আমি হাত মুঠো করে পাথরের মতো দাঁড়িয়ে আছি। কি হচ্ছে এসব? ভাইয়া জোর করেই হাত নিজের হাতে নিয়ে আংটি পরিয়ে দিল আমার হাতে। লাবু আমার হাতে থাকা আংটির বক্স খুলে আংটিটা ধরিয়ে দিল আমার হাতে। এটা দিয়ে আমি কি করব? লাবিব, পিচ্ছি এখনো পিচ্ছি আছিস। রোদের সাথে নিতুর নয় তোমার এনগেজমেন্ট হচ্ছে। এবার আংটিটা পরিয়ে দাও প্লিজ। আর রাগ করো না, রোদ মজা করেছে তোমার সাথে। ভাইয়ার হাতে আংটি পরিয়ে দিলাম আমি। কিন্তু কুমির ছানার দিকে একবারও তাকাইনি আমি। কেন তাকাবো আমি? শয়তান মিছিমিছি আমাকে এত কষ্ট দিল। অনুষ্ঠান শেষে সবাই বাড়ি চলে গিয়েছে, আমি আর লাবিবা রোজদের বাড়িতেই আছি। ছাদের দোলনায় পাশাপাশি বসে আছি দুজনে। আজ লাবিবাকে অপরূপা লাগছে। ওর দিক থেকে চোখ সরাতেই পারছি না আমি। অনেক ঝড় ঝাপটার পর আজ আমরা এক হয়েছি। আমাদের রিলেশন নিয়ে কারো কোনো প্রবলেম নেই, আব্বুও রাজি। ব্যাস, আর কিছুদিন পরই ওকে নিজের করে পাবো আমি। আমার কাঁধে মাথা দিয়ে বসে আছে লাবিবা। ওর চোখে অন্যরকম ভালোভাগা দেখতে পাচ্ছি আমি। এই লাবিবা, কি এত ভাবছো তুমি? তেমন কিছু না। সব বাধা কাটিয়ে আজ আমি আপনাকে আর রোজ ভাইয়াকে পেল। যাক, অবশেষে সবাই নিজের ভালোবাসার মানুষকে পেয়ে খুশি। ঠিকই বলেছ তুমি। এই বলো না ভালোবাসি। ভালোবাসি। ভালোবাসি আপনাকে। থাকবেন সারা জীবন আমার পাশে। ভালোবাসবেন কি ভালো আমাকে? সারজীবন পাশে থাকবো তোমার ভালোবেসে। লাবিবা জড়িয়ে ধরে হাতে হাত ধরে সারারাত কাটাবো আজ। আজকের এই সুখময় মুহূর্তটা নষ্ট করতে চাই না আমি। ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বসে আছি আমি। বাগানের চেয়ারে মন খারাপ করে বসে আছি আমি। রোদ ভাইয়া আমার পাশেই বসে আছে। কিন্তু ওর সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। তাই চুপচাপ বসে আছি আমি। কি হলো, কতক্ষণ চুপ করে থাকবি? কথা বলবি না আমার সাথে? যা সর, দূর হ আমার সামনে থেকে।
শয়তান কুমির ছানা উগান্ডার হাতি। ছি, এভাবে নিজের উঠবি বরকে বকতে আছে নাকি? তুই আমার বর। মানি না আমি। তুই যদি আমার বর বা ভালোবাসতি তাহলে আজ আমার সাথে এমন করতে পারতিস না। যদি আমি মরে যেতাম তখন কি করতিস? আর কোনোদিনও মরার কথা মুখে আনবি না তুই, ধমক দিয়ে। বোকা কোথাকার, আমি জানি তুই নিজের ক্ষতি ছাড়া আর কিছু করতে পারবি না, তাই তখন তোর সাথে সবসময় কাউকে না কাউকে রেখেছি তোকে পাহারা দেওয়ার জন্য, যাতে খারাপ কিছু করার সুযোগও না পাস, বুঝলি? মাথায় টোকা দিয়ে। আচ্ছা এবার তো বল ভালোবাসি না কমু না। তুই আমারে আইজক্কা হুহুত কাদাইছস। এখন আমার মন মেজাজ ভালা না। যা এখান থাইক্কা, তোর সাথে কথা নাই আমার। সত্যি চলে যাব কিন্তু। আজকে যদি ভালোবাসি না বলিস তাহলে কোনোদিনও তোর সামনে আসব না, মনে রাখিস। কুমির ছানা, আমাকে ফেলে চলে যাবি? তোর সাহস কি করে হলো এমন কথা বলার? এক্ষুনি তোকে মেরে ফেলব বলে গলা চেপে ধরলাম আমি। তোর হাতে মরেও শান্তি আমার। মেরে ফেল, তবে মরার আগে বলো না ভালোবাসি। আগে আমাকে জড়িয়ে ধর, তারপর ভেবে দেখব। গলা ছেড়ে। পাগলি, জড়িয়ে ধরে। এবার হ্যাস বলো না ভালোবাসি। জানিস আমার না খুব লজ্জা করছে, কথাটা পেটে আসছে তো মুখে আসছে না। কি করে বলবো? লজ্জা। আর তুই? যা সর, না বলার বাহানা বলা লাগবে না। মন খারাপ করে। ভাইয়ার মুখটা দেখে খুব হাসি পাচ্ছে আমার। রাম গরুর ছানার মতো মুখ করে আছে। ওর কানের কাছে ফিসফিস করে বলে উঠলাম, আই লাভ ইউ বলেই ওর বুকে মুখ লুকালাম আমি। আগে কতবার ওকে এসব বলতে বলেছি, কখনো লজ্জা লাগেনি আমার। তাহলে আজ এত লজ্জা পাচ্ছি কেন কে জানে? আজ প্রথম আমাকে ভালোবাসি বললি। এই কথাটা শোনার জন্য সেই কবে থেকে অপেক্ষা করে আছি আমি। আবার বল না প্লিজ, আই লাভ ইউ, চিৎকার করে। বুঝি পেছি তোর মুখে এই কথাটা শোনে কি যে ভালো লাগছে আমার, তোকে বলে বোঝাতে পারবো না আমি। আমিও তোকে খুব ভালোবাসি রে বুঝি। শক্ত করে জড়িয়ে ধরে। তোকে না বুঝে কত কষ্ট দিয়েছি, কিন্তু আর নয়, এবার আমার সব ভালোবাসা দিয়ে সমস্ত বিপদ থেকে আগলে রাখবো আমি। থাকবি এই বদমেজাজি খারাপ কুমির ছানার সাথে। আজীবন এই কুমির ছানার সাথে থাকবো আমি। কখনো তোর থেকে দূরে যাব না। এই বদমেজাজি কুমির ছানাই আমার কাছে বেস্ট। দুজনে বসে বসে চাঁদ দেখছি আমরা। আজ চাঁদটাকেও খুব সুন্দর লাগছে আমার কাছে। পেছনে হাত রেখে আমাকে জড়িয়ে বসে আছে রোদ। আজ হাজারো বাধা বিপত্তি কাটিয়ে এক হয়েছি আমরা। নিজের ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছি। না বলা ভালোবাসার কথা বলা হয়েছে আজ। রোদের এই ভালোবাসা নিয়ে কাটাতে চাই সারা জীবন। সমাপ্ত।